আমরা ছোটবেলায় গল্পে পড়েছি যুদ্ধে কেউ একজন জেতে অন্যজন হারে। কিন্তু ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত ও নির্মম সত্যের মুখোমুখি। এই যুদ্ধে ইসরায়েল জিতছে না, ইরান জিতছে না, এমনকি সুপার পাওয়ার আমেরিকাও নয়। বরং ইতিহাসের পাতায় লেখা হচ্ছে এমন এক অধ্যায় যেখানে প্রতিটি দেশ, প্রতিটি আদর্শ এবং প্রতিটি সাধারণ মানুষ এক একজন পরাজিত সৈনিক। আজ আমরা দেখব কেন এই যুদ্ধে তথাকথিত বিবেকের কণ্ঠস্বর থেকে শুরু করে পরাজিত আমরা সবাই আসলে হেরে যাচ্ছি, হেরে গেছিও। প্রথমে দেখা যাক যুক্তরাষ্ট্রকে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি আজ তার কোনো কোনো অস্ত্র ভাণ্ডারের টানও দেখতে পাচ্ছে। বছরে মাত্র ৯০টি টমাহক মিসাইল তৈরি করা একটি দেশ যখন এক মাসেই শত শত মিসাইল খরচ করে ফেলে, জয়ের দেখা পায় না, তখন তাদের সামরিক দাপট নিয়ে নিজেরাই হতাশায় ভোগে। আমেরিকা হারছে তার গ্লোবাল ইমেজে, হারছে তার অভ্যন্তরীণ জনমতের কাছে। যুদ্ধ করব না বলে নির্বাচিত হয়ে আসা একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন সেটি হয়তো তিনি নিজেও বুঝতে পারছেন না। অন্যদিকে ইসরায়েল হারছে তার অস্তিত্বের লড়াই। একটি দেশ কতদিন তার নাগরিকদের বাংকারে আটকে রাখতে পারবে? তাদের অর্থনীতি স্থবির, পর্যটন মৃত এবং বিশ্বজুড়ে তারা আজ বন্ধুহীন। দর্শক, স্বাগত জানাচ্ছি শিকড় টিভি কানাডার বিশেষ আয়োজনে। সামরিক শক্তি দিয়ে হয়তো মাটি দখল করা যায়, কিন্তু স্থায়ী শান্তি কি কেনা যায়? ধর্মকে যারা সবচেয়ে বেশি অবমাননা করেন তারা কিভাবে ধর্মযুদ্ধের কথা বলেন? ব্যক্তি থেকে এখন যেন এটি রাষ্ট্রীয় অনাচারের অংশ হয়ে উঠেছে। অনেকে হয়তো ভাবছিলেন আমেরিকা না হলে চীন বা রাশিয়া তো আছে, তারা হয়তো যে কোনো মানবতার পাশে দাঁড়াবে। কিন্তু এই যুদ্ধ আমাদের সেই ভুলও ভেঙে দিয়েছে। চীন আর রাশিয়া আজ তাই পরাজিত। আমরা দেখছি বিপদের মুখে তারা কেবল নিজেদের বাণিজ্য স্বার্থ আর ভূ রাজনৈতিক দাবার চাল নিয়ে ব্যস্ত। বরং যাদেরকে মানুষ শোষিতের কণ্ঠস্বর ভেবেছিল তারা আসলে নিজেদের ছোট ছোট স্বার্থে অন্ধ হয়ে গেছে। মানবিকতার চেয়ে তাদের কাছে তেলের চুক্তি আর প্রভাব বিস্তার বড় হয়ে দাঁড়িয়েছে। চীন রাশিয়াও কি তবে পরিচিত? কারণ তারা প্রমাণ করেছে দিন শেষে তারাও কেবল নিজেদের চিন্তাই করে, কোনো নিপীড়িত মানুষের নয়। বিশ্ব রাজনীতির এই নোংরা স্বার্থের কাছে মানুষের শেষ প্রত্যাশাটুকু আজ ধসে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো হারছে তাদের দশকের পর দশক ধরে গড়ে ওঠা স্থিতিশীলতায়। আর ইউরোপ ইউক্রেন যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতে মধ্যপ্রাচ্যের এই আগুন তাদের জ্বালানি সংকটকে চরম সীমায় নিয়ে গেছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির আগের বাহরাইন, কাতার, কুয়েত আর আজকের দুবাইয়ের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়ে গেছে। শান সৈকতের জীবন ঢুকে গেছে বাংকারের ভিতরে। সৌদি আরব যত তেল আর স্বর্ণের মালিক হোক, ট্রাম্পকে ডেকে এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করানোর অভিযোগ থেকে হয়তো কোনোদিন মুক্তি পাবে না। যে দেশ ইসলামের প্রথম দুটি কেন্দ্র মক্কা আর মদিনায় অবস্থান, সেই দেশ আজকে মুসলিম আরেকটি দেশকে নিজেদের স্বার্থে বিনাশ করতে চেয়েছে। এই অভিযোগ খোদ মুসলিমদের মনে গেঁথে গেছে। ফলে যার যার মতো করে সবাই নৈতিকভাবে পরাজিত হচ্ছে পৃথিবীতে। ইরানের সরকার যেভাবে নিজ দেশের মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না এনে বরং বন্দুকের নল দিয়ে বিক্ষোভ দমিয়েছে, মৌলিক স্বাধীনতা হরণ করেছে মানুষের, যুদ্ধ শুরু হবার আগেই তাদেরও নৈতিক পরাজয় ঘটেছে। টানা ৩২ দিন ইন্টারনেট বন্ধ ব্ল্যাকআউটে থাকা দেশটির ভিতরে ভিতরে কতটা নিঃশেষ হয়ে গেছে এখনও কেউ তা জানে না। এসব যোগ করলে সবচেয়ে বড় হার আসলে কার? সাধারণ মানুষের। যখন লোহিত সাগরের সারের জাহাজ আটকে যায় তখন বাংলাদেশে চালের দাম বাড়ে, যখন তেলের ট্যাঙ্কার জ্বলে তখন পাকিস্তানে বিদ্যুৎ চলে যায়। জাম্বিয়া বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে এই যুদ্ধ মানে স্রেফ ক্ষুধা। আমরা হারছি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, কারণ যুদ্ধের এই বিপুল খরচ মেটাতে গিয়ে শিক্ষা আর স্বাস্থ্য খাতের যে বরাদ্দ আস্থা কামানের গোলায় পরিণত হয়েছে। দিন শেষে এই যুদ্ধ কোনো ভূখণ্ড জয়ের লড়াই নয়, এটি আসলে আমাদের সম্মিলিত মানবিক পরাজয়। আমরা চাঁদে যাওয়ার প্রযুক্তি বানিয়েছি ঠিকই, কিন্তু পাশের মানুষের শান্তিতে থাকার বিদ্যা শিখিনি। বোমা যখন পড়ে তখন সেটি কোনো মানচিত্র দেখে না, দেখে কেবল কান্না। গাজা, লেবানন, ইউক্রেন, ইয়েমেন, সিরিয়া সহ পৃথিবীর মধ্যভাগে অথবা প্রান্তিকে প্রান্তকে মানুষ আজ পরাজিত হয়ে উঠেছে। এর মধ্যেও
ভালো থাকবেন সবাই।